তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। একটা বাচ্চা মেয়ে কুসুম ডেঙ্গার ওই যাদব মাঝির ঘর ছাড়িয়ে এক জেলের ঘর, নুন আনতে পান্তা পুরো। মেয়েটার পোলিও, দুটো পাই অস্কার। কি করা যায় বলো তো সোমনাথ? পোলিও ছোটদেরই হয় মোহর। ছোটদের শরীরে এই রোগ আক্রমণ করে অতি সহজেই। শ্বেত অপরাজিতার বীজ আর জয়োধ্বজার পাতা মিশিয়ে ফুটিয়ে মধু দিয়ে খাইয়ে তুমি দেখতে পারো। ওষুধে তেল মালিশেও অনেক সময় স্নায়ু সক্রিয় হয়, মাংসপেশিও দ্বারা আমাকে দেখে বলতে হবে। শুনছো শুনছো? খাবে না? এত ভালোটা স্বপ্ন দেখছিলাম, আর একটু সময় পেলে হতো। কি হয়ে যেত? কিসের স্বপ্ন? দেখছিলাম আমার তিন বউকে নিয়ে পক্ষীরাজি করে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। তুমি বুঝি সত্যি সত্যি আমার বোনদের বিয়ে করার খবর দেখছো? সেইগুলো না বালি। সে বালি হোক আর কাকুরি হোক, ভাবতে বেশ লাগছিল তিন রাজকন্যাকে নিয়ে একসাথে ঘর করছি। আমি কিন্তু কোনো ভাগাভাগি দেব। তুমি যদি গোটাকে যদি থাকতে পারো, আমার কি দরকার ভাগাভাগি? তাই না? এখন তো খুব দরকার। একবারও আমি বেঁচে আছি না মরে গেছি সেই খবর নিয়েছো? তুমি মরতেই পারো না, তোমার পেটে আমার নতুন ফুল নিয়ে তোমাকে মরতেই দিব। একটা কথা বলো, তুমি আমাকে আর আমাদের সন্তানকে ফেলে চলে যাবে না তো? যদি আমাদের কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ? আব্বাকে ডাকবো? না না, আব্বাকে ডাকতে হবে। এই সময় একটু একটু এরকম হয় জানো, পেটের মধ্যে না নাড়াচাড়া করছে। সত্যি? দেখি। অন্তরা নাড়াচাড়া করছে। ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে প্রথম অনুভব করলাম। আমি তাহলে সত্যি বাবা হতে চলেছি। ইয়া আল্লাহ, আমার সন্তানকে রক্ষা করো। অন্তরা ও পাইছে আর নাই তার ফেরান না। আমার বাড়িতে এসে সেটা পেট ভরে ভাত খামো, তার নাই কোনো উপায়। না খায় ঘুমা, গড় ধরে নোংরা রয়েছে।
আরে আর কিছু কম যাইব না, স্যাং 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 তারা খালি বেটা না খায় ঘুমাও। আমার কপাল রে, আমার কপাল কপাল। আহারে ওগো তুমি শুনতেছো? তাই আমি আইছি। তুমি তুমি হ্যাঁ গো, আমার তুমি চিনতে পারতেছো না? আমি তোমার বউ। আমি সত্যি দেখতেছি। আমার তুমি চিনতে পারতেছো না? অবশ্য না চিনারই কথা। কোনদিন তুমি আমার দিকে একটু ভালো করে তাকাইছো? সারাদিন আমার সাথে শুধু ঝগড়া করছো। আর অথচ আমি তোমারে কত ভালোবাসছি, কত সোয়াগ করছি। আমিও তোমার কম ভালোবাসি, আমিও তোমারে ভালোবাসি, অনেক ভালোবাসি, খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আই তুমি কারে ভালোবাসো? আই তুমি কারে ভালোবাসো? ওই তুমি কারে ভালোবাসো? তুমি তুমি করতেছেন কেন? মিনসা শয়তান জানি কোনানগার, চোখের মাথা খাইছেন। আমার আপনি চিনতেছেন না? কি তার ঢং, কি তার ঘুমের সিঁড়ি। বলি আমি যে ডাকতে ডাকতে আমার গলার পাতায় ফালাইতেছি, আপনি শুনতেছেন না? তুমি সত্যি আইছো? পাইছি। আপনারে সারা কোন সুলাই যাওয়ার আমার উপায় আছে কোন? তুমি অন্য কথা আমাকে, তুমি তো আমার কলমা বড় বউ। ওরা বোনাস হয় হইছে। এখন শরীরটা একটু নাড়ান, আমার একটু জাল কাঠের ব্যবস্থা করে দেন। আমি কয়টা রান্না করি, রান্না করার পর আপনার গলা দিয়ে নামা আমি ঠেকি জানি কোনানকার। এইবার সিনসি এটাই তোমার আসল বউ। মানে না মানে ওই তোমার জন্য পচা থাকতে থাকতে চোখ দুটা লাগে আইছিল, তখন থাকা তোমার আইতে তো দেরি হলো কেন? গরুর গাড়ির চাকা ভাঙা গেছিল, ওই চাকা সারাইতে সারাইতে আমার গায়ে ঠেয়া গেছে। আচ্ছা আপনি কি আমার লগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বগর বগর করবেন, না আমার কাটে না দিবেন? আমার পোলা পান না খাইয়া ঘুমাই গেছে, যান আমার কাটে না দেন। আপনার সহ্য গোষ্ঠী না আমার সামলাইতে হইব, যান। বুঝি না কাটলে কি হয় আমি দেখছি না। তুমি মিথ্যে ভয় পাচ্ছ পুষ্পতি। অখিলেশ স্যার জেল থেকে পালিয়েছেন এই খবর ঠিক, কিন্তু আমরা নিশ্চিত তিনি বেঁচে আছেন। কিন্তু আন্দামান জেলখানা থেকে তো কেউ বেঁচে ফিরতে পারে না। এটা পুলিশের কোনো চাল নয় তো? আমাদের গতিবিধি নজরে রাখার জন্য ফাঁদ পেতেছে। আমার কাছে পাক্কা খবর আছে, অখিলেশ দা বেঁচে আছে। আপাতত বর্মায় আছেন, চট্টগ্রাম হয়ে দেশে ফিরবে। তবু আমার মন মানতে চায় না নাজিম ভাই। মনটাকে শক্ত করো পুষ্প। বিপ্লবের অগ্নিমন্ত্রে তুমি দীক্ষিত, অধিকন্ত তুমি বিপ্লবীগুলো অবিনাশের ভবিষ্যৎ। তোমার মনে নেই একদিন তুমিও শপথ নিয়েছিলে পিতৃতা ওয়াদ্দারের মতো তোমার জীবনও দেশমাতৃকার চরণে উৎসর্গকৃত। ঠিকই তো পুষ্প দিদি, স্বামী বিবেকানন্দের সেই বাণী মনে করো, জন্ম হইতে আমরা মায়ের চরণে বলি প্রদত্ত। তাই তুচ্ছ জীবন রইল কি রইল না সেটা ফ্যাক্টর না। আমার জীবনটা দেশের জন্য কতটুকু উৎসর্গ করলাম সেটাই আলোচ্য বিষয়। ঠিক যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন মনে, কলকাতার ডালহাটি স্কোয়ারে চার্লস ট্যাগারকে বোমা মারতে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য সময়ের সামান্য হেরফেরে বোমাটা আগে ফাটল, আর ঘটনাস্থলেই শহীদ হলেন অনুজা। অখিলেশ দা আছেন, থাকবেন। তিনি আবার এসে আমাদেরকে নতুন করে গাইড করবেন। তুমি ভেঙে পড় না দিদি। নাও গো বাচ্চারা, তোমরা খেয়ে নাও। নাও ভাই শুরু করো। এই গরিব দিদির ঘরে যা জোটে তাই। এটুকুই বা কদিন জুড়ে দিদি।
4-5 দিন আগে হাফ পেটা খেয়েছিলাম। সবাই তো পুলিশের ভয়ে জলটুকু দিতে ভয় পায়। হায় রে আমার দেশের মানুষ, যারা দেশের জন্য জীবন পণ করেছে, মৃত্যু ভয়কে তুচ্ছ করেছে, তাদের পিপাসায় কেউ এক ফোঁটা জলও দেয় না ব্রিটিশ পুলিশের ভয়ে। সবাই তো এক নয় বুদ্ধিমশাই, এদেশে মুঘল কবিরাজের মতো মানুষরাও আছে যারা পরোক্ষে বিপ্লবকে সাহায্য করে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ও হ্যাঁ পুষ্প, শোনো, তোমার উপর পুলিশ আর মল্লিকের নজর আছে। তাই বলছিলাম কি, কোনো ছোটখাটো প্রয়োজনে তুমি আমার কাছে এসো না, মোহরের কাছে যেও। আমাকে অবশ্য এখনো কেউ সন্দেহ করে না, তো তোমার সঙ্গে যোগাযোগ আছে জানলে অবশ্যই সন্দেহ করবে। আমার বাড়িতে তো আর্মস আছে, সেজন্যই দুশ্চিন্তা আর কি। কবিরাজ সাহেব জানেন না আপনি মাস্টার দোতলার একজন সক্রিয় কর্মী? না না, বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। সে আমার শৈশবের সাথী, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় হয়ে উঠছে আমার মন্ত্রগুপ্তির শপথ। আর 5 জনের মতো মোহরও জানে আমি একজন সাধারণ দেশের লোক। ওই সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে আমার যোগাযোগ আছে, এটা সে জানে না। দেখলেন তো সোমনাথ দা, গান্ধীজির অসহযোগে আবদালরা ফেল করলো। ওসব আবেদন নিবেদন করে ওই লাল মুখদের তাড়ানো যাবে না। ওরা রক্ত চোষার দল, রক্তের স্বাদ পেয়েছে। এত সহজে যাবে ভেবেছে? সবকটাকে গুলি করে মারতে হবে। আস্তে আস্তে, যার ওরা কান আছে, তোমরা তাড়াতাড়ি খেয়ে পালাও। এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। আমার কাছে রিভলভারটা আছে, সেটা কি? ওটা এখন আর তোমার কাছে রাখা নিরাপদ নয়। অজয়, তুমি ওটা নিয়ে যাও। কিন্তু তাহলে যে পুষ্পদিদি পুরো অরক্ষিত থেকে যাবে। বিপ্লবের স্বার্থে ওটুকু রিস্ক আমাদের নিতেই হবে অজয়। যদি পুলিশ এসে এখানে আর্মসটা পায়, তাহলে পুষ্পর কি হবে ভেবে দেখেছ? পুষ্প, সাবধানে। এই রিভলভারটা রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। আর হ্যাঁ, তোমরা এখন সুলতানপুরে দানের শেখের বাড়ি থাকবে, আমার বলা আছে। আর সপ্তাহখানেক পরে আমরা এখানে মিলিত হব। এসব বিজয়ী হও। যাচ্ছি, তবে এও বলে গেলাম পুষ্প দিদিকে যদি মেজমল্লিক কিছু করে তবে রক্ত দিয়ে হরি খেতে। আচ্ছা, সে দেখা যাবে। বন্দে মাতরম। বন্দে মাতরম। এমন করে চুরি করছিস কেন? এই সন্ধ্যেবেলায় কে কখন পড়বি, পরে হাত পা ভাঙবি, তারপর তোদের শিক্ষা হবে। আমাদের কিছু হবে না, আমরা অনেক বড় হয়েছি। কি যে বড় হয়েছে সেটা আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা, তোদের কি ঘরে বসে কোনো খেলা নেই? রোশনি, তুই না বড় হচ্ছিস, তুই এখনো পর্যন্ত ওদের সাথে ঘোরাঘুরি করছিস? তোতন ভাইজান বললো দেখি তো। বললেই সেটা করতে হবে? যা, চুপ করে গিয়ে ঘরে বস, আর নলে সেলাই নিয়ে বস। যা, এই ঘরে চলতে রাখ। আমার গোলাম উঠেছে। তুমি একা কেন গোলাম হবে ভাইজান? এই পরাধীন দেশে আমরা সবাই তো ইংরেজদের গোলাম। সুলতান ভাই, কি কথার মাঝে কি কথা আছে? কথা তো এসেই পড়ে ফুল মিয়া। গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য কতজন প্রাণ দিচ্ছে বলতো? সে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি থেকে শুরু করে চট্টগ্রাম দখলে প্রাণ দিয়েছে টেকরার বল, প্রভাস বল, নরেন দাই, ত্রিপুরা সেনের মতো দেশপ্রেমিকেরা। ওদের জীবন কি ব্যর্থ যাবে? ছাত্র সব কথা কি কোথায় শুনে ফেলবে, পরে ঝামেলা হবে। আর তাছাড়া এই বাড়িতে আব্বা পুরুষ মানুষ বলতে একা, উনি সব সামলাতে পারবে না। আম্মা, আমার কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। কি রে, এত তাড়াতাড়ি কেন? ভাইজান তো চিঠিতে লিখেছিল যে আমি তাড়াতাড়ি ফিরবো।
তাছাড়া আমার ওখানে অনেক কাজ পড়ে আছে। কি এমন কাজ তুই করিস? লেখাপড়া ছাড়া এমন কি রাজকার্য তুই করিস? না মানে তেমন কিছু না, মানে পড়ালেখার ক্ষতি হচ্ছে। আচ্ছা আমি তো তোকে আগেই বলেছিলাম এখানে বইপত্রগুলো নিয়ে আসতে। এখানে তাস খেলে সময় নষ্ট না করে করতে পারতিস। এখন তো যাওয়া চলবে না। আমার সামনে পরীক্ষা আম্মা, তাছাড়া এখানে থেকেই বা কি করব? আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আম্মার কাছে যাব। আর আমি চলে গেলে তো এখানে আর কারো কোনো অসুবিধা হবে না। না মা, সুলতান যে কদিন আছে সে কদিন তুমি এখানে থাকো। কিন্তু আম্মাকে যে অবস্থায় রেখে এসেছি তাতে এখানে বেশি দিন থাকলে তো ওখানে সমস্যা হবে, আর ভাবি একা হাতে কত দিক সামলাবে। ছোট মা, আমি তোমার মায়ের খবর নিয়েছি, তিনি এখন বেশ সুস্থ আছেন, হাঁটাচলাও করছেন। তুমি আর 2 দিন এখানে থাকলে কোনো অসুবিধা হবে না। আর তেমন কিছু হলে আমি নিজেই তোমাকে পাঠিয়ে দিতাম। কিন্তু আমার তো ফিরতে হবে। হ্যাঁ, যেতে চাও যাবে, 2 দিন পরে যাও। বাড়িতে সবাই আছে, সবার সঙ্গে থাকলে তো বন্ধনটা শক্ত হয়, এটাকেও তোমার সম্মান জানানো উচিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মেজর মল্লিক মশাইয়ের বাড়িতে যাত্রা করছে, যাত্রা করতে আসছে কলকাতা টিপুরের বিখ্যাত যাত্রা কোম্পানি। মেজর মল্লিক মশাইয়ের বাড়িতে গ্রামের সকল ছেলে বড় মামাদেরকে যাত্রা দেখার আমন্ত্রণ রইল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, যাত্রা দেখার আমন্ত্রণ রইল। দাদা একটা কাগজ দেখে কি ব্যাপারে? পূজা তোমাদের আর কতদিন চলবে? সঙ্গে আরো একটি সংবাদ আছে। মেজর মল্লিক মশাই সেদিন গ্রামের সবাইকে ভোজ খাওয়াবেন, মা বোনেরা গ্রামের চুলো জ্বালাবে না। কি দাদা, এবার তো দেখছি অম্মপক্ষে চাঁদ উঠবে, আর কি পেট ভোজ খাওয়াবে, আবার পয়সা করে যাত্রা দেখাবে। আচ্ছা দাদা কেন? মেজর মল্লিক মশাই স্বপ্নে আদেশ পেয়েছেন, স্বপ্নে এক ফেরেশতা এসে বলেছেন গ্রামের সবাইকে ভোজ খাওয়াতে, তাহলেই সেই পয়গম্বরের কাছে চলে যাবেন দেহ রাখার পর। তাই চল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মেজর মল্লিক মশাইয়ের বাড়িতে যাত্রার আসর বসছে, যাত্রা করতে আসছে। জিগে জিগে স্বপ্ন দেখছি নাকি? মেজো মল্লিকের মতো একটা কিপটা লোক, সে কিনা সারা গ্রামকে ভোজ দেবে, যাত্রা দেখাবে। হ্যাঁ, ব্যাপারটা তো বুঝতে পারছি না। ঠিকই বলেছেন মাস্টার সাহেব, এই আমার দোকানে ওর যত টাকা বাকি আছে ওই টাকা দিয়ে পুরো গ্রামবাসীকে আমি একটা ভোজ খাওয়াতে পারি। সন্দেহজনক লাগছে, খোঁজ নিতে হবে। বেশ করেছি, এরকম চিঠি আসলে আমি আবার জানি তো ওই লালমুখ গোড়া সাহেবগুলো আমাদের দেশের তাজা তাজা ছেলেগুলোকে ধরে ধরে ফাঁসিতে লটকাবে, আর আমরা বসে বসে চুপ করে দেখবো। শান্ত হন পোস্টমাস্টার বাবু, শান্ত হন। কি করে শান্ত হবো বলতে পারেন? কি করে শান্ত হবো? এরকম অন্যায় দেখলে মাথায় রক্ত চড়ে যায়। নিহাতি আমি ছাপসা মানুষ, নাহলে কবে ওই ইংরেজ সরকারের চাকরির মুখে লাথি মেরে চলে আসতাম। যদি স্বদেশীদের জন্য একটু কিছু করতে পারি তাহলে তো উপরবেলার কাছে গিয়ে মুখ দেখাতে পারি। আপনার মনের অবস্থাটা আমি বুঝি, আমার মনেরও একই অবস্থা, কিন্তু তাই বলে উত্তেজিত হলে তো চলবে না, আমাদের কৌশলে কাজ করতে হবে। একটা হঠকারী সিদ্ধান্তে আপনার মতো একজন দেশপ্রেমিক মানুষকে দেশ হারাবে। তাই বলছিলাম, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। বলুন মাস্টারমশাই, এই যে চা। এই লালু, জি বলছি তুমি একটু বাড়ির নজর রেখো, কেউ বাড়ি পাচ্ছে কিনা। মেজর মল্লিকের দলবল কত বিশ্বাস। না না, এদিকে আসবে না,
দেখলাম দলবল নিয়ে ওই খাদ্য তুলতে গেছে। ঠিক আছে, তবু তুমি এটা দেখো। জি। হ্যাঁ, বলুন না। আপনি যে চিঠিটা পুষ্পকে দিয়েছেন সেটা তো ফাঁড়িতে পৌঁছানোর কথা ছিল। যদি চিঠিটা না পৌঁছে তাহলে আজ হোক কাল হোক সদর থেকে কিন্তু ফাঁড়িতে খোঁজ নেবে, তখন কিন্তু আপনার উপর চাপ আসবে যে চিঠিটা কোথায় গেল। আপনি কি বলেন ওই চিঠি ফাঁড়িতে দিয়ে দেওয়া উচিত ছিল? তাহলে তারা দুটো খোঁজল লেগে যেত পুষ্প পিছনে। হ্যাঁ, মল্লিকা তো সে একই কাজ করছে। না, আমি এখন বলতে চাচ্ছি সদর থেকে যখন আপনার কাছে জবাব চাইবে তখন আপনি কি বলবেন সেটা ভেবে রাখুন। আমার তো মনে হয় একটা বিশ্বাসযোগ্য যুক্তি ভেবে রাখা ভালো। এরকম চিঠি তো কতই হারিয়ে যায়, সেরকমই কিছু একটা বলবো। ওই শুধু ওই মল্লিকার তর্করত্ন। সেদিনকে পুষ্পর বাড়ির থেকে আসার সময় ওই তর্করত্ন আর কেষ্ট আমাকে দেখে ফেলেছিল, আর ওদের জেরার মুখে আমি খানিকটা ঘাবড়েও গেছিলাম। সেই ভয়টাই এখনো ছাড়ছে না। না না, এটা ঠিক ভয় নয়, পরিস্থিতির চাপ, মানে যাকে বলে তাৎক্ষণিক নার্ভাসনেস। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সঙ্গে আছি। ও হ্যাঁ, এই আন্দামান থেকে যদি কোনো চিঠি আসে তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন, আর আপনিও কিন্তু সাবধানে থাকবেন। আপনিও সাবধানে থাকবেন। আমি ভাবছিলাম ফাঁড়ি থেকে ইনকোয়ারি আসলে কি বলবো। আচ্ছা, এই আসল চিঠিটাই নতুন খামে ভরে সেই মন লাগিয়ে দিলে হয় না? বাবা, এত সূক্ষ্ম কারচুপি পারবেন তো? কিসের জন্য এইটুকুনি পাপ করলে নরকে যাবো না বলতে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।